Hello and welcome to another lecture of administrative law. Today we're going to talk about access to justice in administrative law. I am Muhammad Tahmidul Islam, lecturer, Department of Law, World University of Bangladesh, and this lecture has been produced as part of the administrative law course of World University of Bangladesh. So our topics of discussion today are, firstly, we're going to talk about the meaning of access to justice, and then we're going to discuss the access to justice in the context of administrative law. And lastly, we're going to focus on the role of the executive body of the government in ensuring access to justice. So let's begin. The meaning of access to justice. Access to justice কাকে বলে? So access to justice is a principle that advocates for all people in a country to have easy and unrestricted access to the formal justice system of that country. So access to justice বা ন্যায় বিচার পাওয়ার যে অধিকারটা, সেই ন্যায় বিচার পাওয়ার কিংবা ন্যায় বিচারে অংশগ্রহণ করার, বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করার যেই অধিকার বা বিষয় যেটা আছে, সেটা আমাদেরকে একটা প্রিন্সিপাল হিসেবে আমাদের সামনে উত্থাপিত হয়েছে, এবং এই প্রিন্সিপালটা আমাদেরকে বলছে যে একটি দেশের প্রত্যেক নাগরিকের কিন্তু অধিকার আছে সেই দেশের যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থার সমানভাবে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া। The Universal Declaration of Human Rights 1948, or in short UDHR, in Article 8 declares that everyone has the right to an effective remedy by the competent national tribunals for acts violating the fundamental rights granted him by the constitution or by law. So access to justice একটা মানবাধিকারের মধ্যে পড়ে, এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা মানবাধিকার। আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, যেটা ইউনাইটেড নেশনসের মাধ্যমে সর্বজন স্বীকৃতভাবে গ্রহণ করা হয়েছে, সেই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 8-এ বলা আছে যে প্রত্যেক ব্যক্তিরই অধিকার থাকবে তার দেশের এবং তার দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান এবং সাংবিধানিক যে আইন এবং অন্যান্য যে আইনগুলো রয়েছে, এই সমস্ত আইন দ্বারা যেই বিচার পাওয়ার যে সুযোগটা আছে সেই সুযোগটা সে যেন গ্রহণ করতে পারে, তাকে কোনোভাবে অন্য কোনো গ্রাউন্ডে তাকে সেই বিচার পাওয়া থেকে বিরত রাখা যাবে না, এটা তার মানবাধিকারের মধ্যে অন্তর্গত। Article 10 of the Declaration provides that everyone is entitled in full equality to a fair and public hearing by an independent and impartial tribunal in the determination of his rights and obligations and of any criminal charges against him. তো আর্টিকেল 10 নাম্বার ইউডিএইচআর এর আর্টিকেল 10-এ কিন্তু এটা আরো স্পেসিফিকলি আরো নির্দিষ্টভাবে বলা হয়েছে যে কোনো নাগরিক, একটি দেশের নাগরিক, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনয়ন করা হয়, তাকে যদি কোনো কারণে গ্রেফতার করা হয়, তাহলে অবশ্যই তার অধিকার থাকবে যে একটা আদালতের সামনে তাকে হাজির করতে হবে, যে আদালত হবে ইম্পার্শিয়াল বা কোনো রকম মানে কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করবে না যে আদালত, এবং সে তার বক্তব্যটা যেন আদালতের সামনে সুষ্ঠুভাবে এবং কোনো রকম বাধা ছাড়া প্রদান করতে পারে, এবং আদালতও বিচার করবে কোনো ধরনের পক্ষ অবলম্বন না করে। Therefore, access to justice is an internationally recognized human right, which also appears in Article 2 of the International Covenant on Civil and Political Rights, or in short ICCPR, which mandates state parties to take effective remedies in case of infringement of any person's rights and freedoms. So আরও একটি আন্তর্জাতিক সনদ যেটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সিভিল এবং পলিটিক্যাল রাইটের উপরে যে আন্তর্জাতিকভাবে গৃহীত সনদ যেটি রয়েছে বা যেটিকে আমরা ট্রিটি বলতে পারি, সেই ট্রিটির আর্টিকেল 2-এও কিন্তু বলা আছে যে প্রত্যেক রাষ্ট্রের এটা দায়িত্ব যে সেই রাষ্ট্রের যে নাগরিকগণ রয়েছেন সেই নাগরিকদের সমস্ত অধিকারের সুরক্ষা করা, এবং কোনো অধিকার যদি সেখানে ভঙ্গ হয় তাহলে সেই ভঙ্গের একটা প্রতিকার বিধান করা। সুতরাং রাষ্ট্র কোনোভাবেই নিজে থেকে তার নাগরিকের কোনো অধিকার ভঙ্গ করতে পারবে না, এবং যদি অন্য কোনো ব্যক্তি সে অধিকার ভঙ্গ করে তাহলে তাকে অবশ্যই সেখানে প্রতিকার এর ব্যবস্থা করতে হবে।
সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রাষ্ট্র যদি সংবিধানের মাধ্যমে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রণয়ন করে থাকে তাহলে অবশ্যই প্রত্যেক নাগরিকের সেই আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থায় সমানভাবে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। সেখানে সে কি আসলে এখানে ধনী নাকি গরিব, কিংবা তার কি রাজনৈতিক ক্ষমতা আছে কি রাজনৈতিক ক্ষমতা নেই, তার ধর্ম কোনটা, তার বর্ণ কোনটা, এই ধরনের কোনো বিষয় নিয়ে তাকে কোনোভাবেই ডিসক্রিমিনেট করা বা তার বিরুদ্ধে কোনো রকম আচরণ করা যার ফলে সে ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো আচরণ করা যাবে না। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাক্সেস টু জাস্টিস ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট অ্যান্ড ইট হ্যাজ টু বি এনশিওরড বাই দ্য গভর্নমেন্ট। সরকার এটা করতে বাধ্য। তাহলে আমরা এখন দেখব যে বাংলাদেশের সংবিধানে এই অ্যাক্সেস টু জাস্টিস নিয়ে কি বলা আছে। আর্টিকেল 19 Clause 1 of the Constitution of Bangladesh provides that the state shall endeavor to ensure equality of opportunity to all citizens. So আর্টিকেল 19 এর 1 বলা আছে যে রাষ্ট্র কি করবে, রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে এটা নিশ্চিত করার জন্য যে রাষ্ট্রের সমস্ত নাগরিক সমান সুযোগ সুবিধা পাচ্ছে। সুতরাং সমান সুযোগ সুবিধাটা সেটা শিক্ষার ক্ষেত্রে, সেটা ব্যবসা বাণিজ্য করার সুযোগের ক্ষেত্রে, সেটা কর্মক্ষেত্রে এবং সেটা আলটিমেটলি বিচারের ক্ষেত্রেও। And then Article 27 states that all citizens are equal before law and are entitled to equal protection of law. So Article 27 যেটা আছে সেই 27 নম্বর আর্টিকেলটা স্পেসিফিকলি একদম নির্দিষ্টভাবেই কিন্তু আমাদের এই ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যান্ড ইকুয়াল অ্যাক্সেস টু ল যেটা আছে সেটা নিয়ে আলোচনা করেছে। এবং এখানে নির্দিষ্টভাবেই বলা আছে যে প্রত্যেক নাগরিক হচ্ছে কি আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সো অ্যাক্সেস টু জাস্টিসের মূল কথা কিন্তু এটাই যে প্রত্যেক নাগরিককে সমানভাবে ট্রিট করতে হবে, সমানভাবে দেখতে হবে এবং তাদেরকে আইন ব্যবস্থাটাকে ব্যবহার করে নিজের বিচার পাওয়ার এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনয়ন করা হলে তার নিজেকে ডিফেন্ড করার যে সুযোগটা আছে সেই সুযোগটা সবাইকে সমানভাবে প্রদান করতে হবে। Article 33 Clause 1 of the Bangladesh Constitution further stipulates that no person who is arrested shall be detained in custody without being informed as soon as may be of the grounds for such arrest, nor shall he be denied the right to consult and be defended by a legal practitioner of his choice. তো আর্টিকেল 33 ক্লজ 1 কিন্তু আমাদেরকে আরও বলছে যে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তাকে অবশ্যই যত কম সময়ের মধ্যে সম্ভব তাকে জানাতে হবে যে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আদালতের সামনে উত্থাপন করতে হবে, যে আদালত হতে হবে ইম্পার্শিয়াল এবং তার পছন্দ মতো আইনজীবী নিয়োগ করার ক্ষমতা অবশ্যই তার থাকবে। রাষ্ট্র বলতে পারবে না যে না আমি যেই আইনজীবী তোমাকে নিয়োগ করে দেব সেই আইনজীবী দ্বারাই তোমার এই মামলাটা চলবে। সো এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তিনটি আর্টিকেলের সমন্বয়ে আমরা দেখছি যে অ্যাক্সেস টু জাস্টিসের যে অধিকারটা সেটা রাষ্ট্র সুনিশ্চিত করার একটা দায়িত্ব পেয়েছে সংবিধানের মাধ্যমে, যা বাংলাদেশের নাগরিকগণ রাষ্ট্রের জন্য অর্পিত করেছে। Therefore, in the context of Bangladesh, access to justice is a constitutionally guaranteed right which encompasses a citizen's ability to receive equal opportunity and equal treatment in the legal process. তো বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা দেখি অ্যাক্সেস টু জাস্টিস হচ্ছে একটা সংবিধান দ্বারা স্বীকৃত একটা অধিকার যা কিনা একজন নাগরিকের বিচার ব্যবস্থায় অংশগ্রহণ করার যে সুযোগটা আছে সেই সুযোগটাকে নিশ্চিত করার জন্যই দেওয়া হয়েছে এবং সে যেন কোনো ধরনের ডিসক্রিমিনেশনের সম্মুখীন না হয়, কোনো ধরনের নিগ্রহের শিকার না হয় সেটার ব্যবস্থা করার জন্য এই আইনটি করা হয়েছে। Access to justice is a positive right, therefore the responsibility to ensure that all citizens are being treated equally by law and the legal system falls upon all branches of the government. তো সরকারের যতগুলো ব্রাঞ্চ রয়েছে, the main three organs of the government, the parliament, the judiciary and the executive body, all of these branches are actually responsible to ensure that access to justice is being protected and every person of the country is being able to take the benefit of the judicial system of the country. বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থাটা যেন সকল শ্রেণীর মানুষজন, সকল স্থানের মানুষজন যেন সমানভাবে সেই সুযোগটা গ্রহণ করতে পারে সেটার এনশিওর করার জন্য দায়িত্ব কিন্তু সরকারকে প্রদান করা হয়েছে এবং এটা সরকারের একটা
অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু আলটিমেটলি আমরা দেখছি যে বাংলাদেশের অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে কি যে বিভিন্ন রকম আর্থিক সমস্যার কারণে হোক, কিংবা তাদের জ্ঞানগত সমস্যার কারণে হোক, কিংবা জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে হোক, যে কারণেই হোক না কেন, দেখা যাচ্ছে যে অনেক মানুষজনই কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার বাইরে এখনো রয়ে গেছে। তারা গ্রাম্য সালিশের মাধ্যমে, কিংবা অনেক সময় দেখা যায় কি তারা ইনফর্মাল সিস্টেমের মাধ্যমে তারা তাদের বিচারগুলো সম্পাদন করে থাকে, এবং তারা এই আমাদের যে আইন কানুনটা আছে, আমাদের যেই ফর্মাল সিস্টেমটা আছে, এই ফর্মাল সিস্টেমের মধ্যে অংশগ্রহণ করতে পারছে না। এবং এই অংশগ্রহণ করতে যেন পারে, সেটার জন্য কিন্তু সরকারকে সংবিধানের মাধ্যমেই দায়িত্ব প্রদান করে দেওয়া হয়েছে। So now let's talk about access to justice in the context of administrative law. So access to justice-টা কিন্তু একটা বড় এবং একটা ওয়াইড এরিয়া অফ ল। এটা সমস্ত আইন কানুন, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সিভিল জাস্টিস সিস্টেম, ল্যান্ড সিস্টেম, এই সমস্ত কিছুকেই এনকম্পাস করে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে অ্যাক্সেস টু জাস্টিস কিন্তু একটা ন্যারো সেন্সে ইউজ করা হবে, এবং সেখানে আমরা ফোকাস করব কোথায়? এক্স্যাক্টলি ফোকাস করব যে অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের যে অ্যাক্সেসটা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের যেই রেমেডিগুলো রয়েছে, সেই রেমেডিগুলো পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষজন কতটুকু অ্যাক্সেস পাচ্ছে, সেই অ্যাক্সেসটা কি দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এবং সেখানে কোনো ধরনের স্পেসিফিক রুলস রেগুলেশনস আছে কি নেই, সেটাই আমরা দেখব। সো অ্যাক্সেস টু জাস্টিস ইজ এ প্রিরিকুইজিট টু গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কি গুড গভর্নেন্স যদি আমার এনশিওর করতে হয়, ট্রান্সপারেন্সি যদি এনশিওর করতে হয়, এবং অ্যাকাউন্টেবিলিটি যদি এনশিওর করতে হয়, মানে সেখানে যদি ন্যায় বিচার এবং আমাদের যদি সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, এই বিষয়গুলো যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে ইনক্লুড করতে হয়, তাহলে সেখানে অবশ্যই অ্যাক্সেস টু জাস্টিস থাকতে হবে। মানে যদি কোনো অপরাধের বিচার না হয়, কোনো অপরাধের প্রতিকার না পাওয়া যায়, তাহলে সেখানে কিন্তু কোনোভাবেই আমরা ন্যায় বিচার এস্টাবলিশ করতে পারবো না বা প্রতিষ্ঠা করতে পারবো না। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে অপরাধের বিচার কিংবা কোনো ভুলের সংশোধনের জন্য সঠিক নিয়ম থাকতে হবে। Public administration is empowered to take crucial decisions regarding the lives and livelihoods of the citizens. Therefore, it is of paramount importance to ensure that any deviation from the law is addressed properly and remedied in the quickest possible time to safeguard the rights of the people. So, public administration বা জনপ্রশাসনের হাতে কিন্তু একটা বিরাট ক্ষমতা দেওয়া থাকে, যে তাদের কিন্তু যে ক্ষমতাটা ডেলিগেটেড লেজিসলেশনের মাধ্যমে রয়েছে এবং তাদের ডিসক্রিশনারি পাওয়ারের মাধ্যমে রয়েছে, যে তারা কিন্তু ডেলিগেটেড আইন যেগুলো রয়েছে, বিধিমালার যে আইনগুলো রয়েছে, সেগুলো তৈরি করতে পারবে, এবং তারা দেখা যাচ্ছে তাদের হাতে যে ডিসক্রিশনারি পাওয়ার বা স্বেচ্ছাধীন ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতাটা ব্যবহার করে তারা জনগণকে সেবা প্রদান করতে পারে। এখন সেই সেবা প্রদানের ক্ষেত্রে তারা যদি তাদের এই ক্ষমতাটা যথেচ্ছভাবে ব্যবহার করে, তাহলে সেখানে কিন্তু অন্যায়ের অন্যায়ের প্রকোপটা বেড়ে যাবে এবং দুর্নীতিটা বেড়ে যাবে, যা কিনা আমরা বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রেও দেখছি। সুতরাং এটা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সেখানে অ্যাক্সেস টু জাস্টিসটা এনশিওর করতে হবে, যেন সাধারণ জনগণ যখনই তারা দেখছে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তখনই যেন তারা খুব সহজে একটা প্রতিকার পেয়ে যায়, তখনই তারা যেন একটা বিচার প্রক্রিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে যে আমার এখানে একটা সার্ভিস বা সেবা পাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেবাটা এভাবে পাইনি, কেন আমি পাইনি? এই প্রশ্নটা করার জন্য তো একটা ফোরাম দরকার, একটা জায়গা দরকার, যেখানে ইম্পার্শিয়ালি সেই প্রশ্নের সমাধান দেওয়া হবে এবং সেই সমস্যাটার ইরাডিকেট করা হবে বা নির্মূল করা হবে। কিন্তু এই ধরনের কোনো ফোরাম কি আমরা দেখছি বাংলাদেশে? যে আমরা যদি কোনো সরকারি কর্মকর্তা কিংবা কোনো সরকারি কর্মচারী যখন কোনো একজন দায়িত্ব অবহেলা করছে, দায়িত্ব অবহেলার ফলে যখন কোনো রকম দুর্ঘটনা ঘটছে কিংবা কোনো ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ হিসেবে আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া তেমন কোনো কাজ করা থাকে না। আমরা যদি যতই অভিযোগ উত্থাপন করি না কেন, সেই অভিযোগ কিন্তু কোনোভাবেই আর আলটিমেটলি কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছায় না। এর পিছনে কারণটাই হচ্ছে আমাদের অ্যাক্সেস টু জাস্টিসের এখানে অভাব রয়েছে। অ্যাক্সেস টু জাস্টিস যদি প্রপারলি থাকতো, তাহলে কিন্তু কি হতো, তাহলে এই ধরনের ব্যক্তিরা কিন্তু কোনোভাবেই তাদের দায়িত্ব অবহেলা করে কিংবা দুর্নীতি করে পার পেয়ে যেতে পারতো না। Additionally, administrative officers are often empowered with discretional power. If kept unchecked, this power can be abused to illegally benefit the people in charge and to exploit the general population. So, discretionary power বা স্বেচ্ছাধীন ক্ষমতা যেটা আছে, সেই ক্ষেত্রে সেটা যদি আনচেকড ভাবে, মানে কোনো ধরনের ব্যালেন্স ছাড়া, কোনো ধরনের
ওভারভিউ ছাড়া, যে না আমার উপর থেকে কেউ দেখছে, কিংবা সাধারণ জনগণ আমি যাদের সাথে অন্যায় আচরণ করছি তারা যদি বিচার দেয় সেক্ষেত্রে আমার শাস্তি হবে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, এই ভয়টা যদি না থাকে তাহলে তো সেক্ষেত্রে সেখানে সে তার ইচ্ছা মতো কাজ করবে এবং সেখানে সে দুর্নীতি করবে। এবং আলটিমেটলি কিন্তু সেটাই দেখা যায়, আমাদের আমাদের মতো যে অনুন্নত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে এত ব্যাপক পরিমাণ দুর্নীতির কারণটা কি? কারণটাই হচ্ছে সেসব জায়গায় কিন্তু কি নেই, অ্যাক্সেস টু জাস্টিসটা নেই। সাধারণ জনগণ জানে না তারা কোথায় গিয়ে প্রতিকারটা পাবে, তারা শুধু জানে যে সরকারি কর্মকর্তারা তাদেরকে শাসন করছে এবং তারা যে আইনগুলো প্রণয়ন করছে, যেভাবে প্রণয়ন করছে সেটাই তাদেরকে মানতে হবে, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় অবশিষ্ট নেই। Delegated legislation also empowers the administrative body of the government with huge power to dictate what is legal and what is not. Therefore, the general people must have access to an easy and straightforward way to seek remedy against any misuse of the above mentioned powers. তো এই যে ডেলিগেটেড লেজিসলেশনের মাধ্যমে সরকারি আমলারা যারা আছেন, সচিবালয়ে যারা আছেন, সচিবরা যারা রয়েছেন, তো তারা কিন্তু কি করতে পারেন, তারা ডেলিগেটেড লেজিসলেশনের মাধ্যমে বিধিমালায় তাদের ইচ্ছামতো নিয়ম কানুনগুলো ইনক্লুড করেন এবং দেখা যায় তারা নিজেদেরকে দায়ী করে কিংবা নিজেদের দায়িত্ব অবহেলার জন্য দায়ী করে কোনো ধরনের শাস্তি প্রদানমূলক কোনো রকম বিধি কিন্তু তারা রাখেন না। মানে তারা আইনটাকে এমনভাবেই তৈরি করেন যেন সেখানে সমস্ত দোষ সমস্ত দায়িত্ব হচ্ছে জনগণের, কিন্তু তাদের কোনো দোষ নেই, তাদের কোনো দায়িত্ব নেই। এমনভাবেই কিন্তু তারা আইনগুলোকে তৈরি করেন। বর্তমানে আপনারা যত নতুন আইনগুলো দেখবেন, যত নতুন বিধিমালাগুলো দেখবেন, সেখানে কোনোভাবেই দেখবেন না যে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব এটা, সরকারি কর্মকর্তা দায়িত্ব অবহেলা করলে তার শাস্তি এটা, এগুলোর ব্যাপারে কোনো উল্লেখই থাকবে না। কি উল্লেখ থাকবে? যে এইরকম দায়িত্বে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা দায়ী না, মানে হচ্ছে একটা ডিসক্লেমার দিয়ে দিল যে আমরা কখনো দায়ী না। এখন সরকারি কর্মকর্তাদের একটা দায়িত্ব আছে, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু দায়িত্ব অবহেলা করলে যদি আপনার কোনো রকম সেখানে শাস্তি না হয় কিংবা কোনো ধরনের প্রতিকার না পাওয়া যায়, তাহলে তো সেই দায়িত্বটাকে দায়িত্ব হিসেবে বলা যায় না, সেটা তো ক্ষমতা হয়ে গেল। সুতরাং আলটিমেটলি দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তারা কিন্তু অনুন্নত দেশগুলোতে দায়িত্ব পায় না। They do not get the responsibility, rather they get the power. So power without responsibility is innately corrupt. রেসপন্সিবিলিটি ছাড়া যদি সেখানে পাওয়ার থাকে তাহলে সেটা অবভিয়াসলি করাপ্টেড হবে, এবং সেই করাপশনটা আলটিমেটলি আমরা দেখছি যে আমাদের অনুন্নত যে দেশগুলো রয়েছে সেখানে ম্যাটেরিয়ালাইজড হচ্ছে। So access to justice can be ensured by providing the people these 5 ways to get their remedies. So এখানে আমি 5টা ওয়ে উল্লেখ করেছি, যে 5টা ওয়েতে কিন্তু অ্যাক্সেস টু জাস্টিস একটা দেশের সাধারণ জনগণকে প্রদান করা যায়। সো নাম্বার 1 ইজ অ্যাডজুডিকেশন ইন দ্য অর্ডিনারি কোর্টস। সাধারণ কোর্টের মাধ্যমে, যে কোর্ট সিস্টেমটা আছে সেই কোর্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস টু জাস্টিস এনশিওর করা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসের ক্ষেত্রে। ফর এক্সাম্পল বাংলাদেশের ক্ষেত্রে যেটা রয়েছে, যদি কোনো সরকারি কোনো সিদ্ধান্তের দ্বারা কোনো সাধারণ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তিনি কি করতে পারেন, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 102তেই বলা আছে যে তিনি কিন্তু কি করতে পারেন, রিট অ্যাপ্লিকেশন করতে পারেন ইন দ্য হাইকোর্ট ডিভিশন। হাইকোর্টে আমরা রিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের প্রতিকার পেতে পারি। ইভেন ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি কস্টলি মেথড, বাট এটা ছাড়া আমাদের হাতে তেমন কোনো রকম সমাধান কিন্তু নেই। নাম্বার 2 ইজ দ্য ট্রাইব্যুনালস। ট্রাইব্যুনালসটা হচ্ছে কি স্পেশাল পারপাসে নির্মিত স্পেশাল কোর্ট। এখন স্পেশাল যে কোর্টটা আছে সেই কোর্টগুলো অন্যান্য দেশে প্রচলিত আছে, যে সরকারি কোনো প্রতিষ্ঠানে কিংবা সরকারি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সেই ট্রাইব্যুনালগুলোতে অভিযোগ উত্থাপন করা যায়, তবে বাংলাদেশের ক্ষেত্রে সেটা নেই। বাংলাদেশে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট রয়েছে 1980, সেই অ্যাক্টের সেকশন 4-এ স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে এই ট্রাইব্যুনালের অধীনে অভিযোগ দায়ের করতে পারবে সরকারি কর্মকর্তাগণ। সরকারি কর্মকর্তা ছাড়া সাধারণ ব্যক্তি কিংবা সাধারণ কোনো প্রতিষ্ঠান ওই ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে কিন্তু বিচার চাইতে পারবে না। সুতরাং সেই ট্রাইব্যুনালটা অ্যাকচুয়ালি ইন্টারনাল ট্রাইব্যুনাল। বাংলাদেশের ক্ষেত্রে যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা রয়েছে, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টারনাল সিস্টেম। সো এইটাকে আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। উই নিড টু চেঞ্জ দিস। উই নিড টু হ্যাভ আ স্পেসিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ওয়ের দ্য জেনারেল পিপল ক্যান গো and actually demand justice against any and every government official। যে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল, সে সরকারি কর্মকর্তা হোক, একেবারে সর্বনিম্ন লেভেলের কর্মচারী হোক থেকে সর্বোচ্চ লেভেলের কর্মকর্তা হোক, তার বিরুদ্ধে, তার কাজের বিরুদ্ধে, তার কাজের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বিচার চাওয়ার অধিকার যেন ওই ট্রাইব্যুনালের মধ্যে থাকে। তো এইটা এনশিওর করাটা বাংলাদেশের কনটেক্সটে খুবই কঠিন, কারণ এই
কারণ দেখা যাবে কি মানে সব ক্ষেত্রে যারা ক্ষমতাশীল যারা রয়েছেন তারা কখনোই এই কাজটা বাংলাদেশে হতে দিবে না। বাট যদি এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশের অবস্থান খুবই দ্রুত উন্নত হবে। অ্যান্ড দেন নাম্বার 3 ইজ পাবলিক ইনকোয়ারিজ। পাবলিক ইনকোয়ারিজটা একটা কনসেপ্ট যেটা ইউকে, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, কানাডা, এসব দেশগুলোতে তারা ইমপ্লিমেন্ট করেছে। সো ইট ইজ অলসো এ ভেরি গুড কনসেপ্ট। পাবলিক ইনকোয়ারিটি হচ্ছে সাধারণ জনগণের মধ্য থেকে যারা প্রমিনেন্ট পার্সন রয়েছেন, ফর এক্সাম্পল যারা রয়েছেন যে প্রমিনেন্ট লয়ার্স, তারপর সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, মানে যারা হচ্ছেন জনসচেতনতামূলক বিভিন্ন কাজে জড়িত ব্যক্তিবর্গ, এনজিওর সাথে জড়িত ব্যক্তি, তো তারা কিন্তু দেখা যায় অনেক সময় অনেক অনেক সময় দেখা যায় কোনো একটা ইস্যু, কোনো একটা লিগ্যাল ইস্যু যখন মিডিয়াতে চলে আসে কিংবা কোনো একটা লিগ্যাল প্রবলেম নিয়ে যখন মামলা করার প্রস্তুতি গ্রহণ করা হয়, সেখানে ইনভেস্টিগেট করার জন্য কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ একত্রিত হয়ে তারা একটা কমিটি গঠন করে এবং সেই কমিটি তদন্ত করে। মানে আমাদের যেখানে দেখা যায় যে কোনো সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যখন পত্রিকায় লেখালেখি হয় কিংবা কোনো দুর্নীতির বিরুদ্ধে যখন লেখালেখি হয় তখন কি হয় যে সরকার কিন্তু কি করে যে উচ্চ উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কমিটিতে মানে কমিটিটার মধ্যে মেম্বারই হয় কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারাই দেখা যায় অনেক ক্ষেত্রে সেখানে মেম্বার হয়ে যায়। তো ওইটাই বিষয়টা ওইরকমই, কিন্তু এখানে মেম্বারটা হচ্ছে সাধারণ জনগণ থেকে, মানে আমি সার্ভিস গ্রহণ করব, সুতরাং ইনভেস্টিগেশনটা আমার পক্ষ থেকেই হতে হবে। সো পাবলিক ইনকোয়ারিজটা হচ্ছে এরকম একটা সিস্টেম যার ডিসিশনটা বাইন্ডিং না, ডিসিশনটা হচ্ছে অনেকটা ইটস নট বাইন্ডিং, ইটস লাইক ডাইরেক্টিভ। ডিসিশনটা পাবলিক ইনকোয়ারিজের ডিসিশনটা হয় ডাইরেক্টিভ, বা এটা হচ্ছে অনেকটা আদেশমূলক। এখন আদেশমূলক ডিসিশন হলেও এটার একটা ভ্যালু রয়েছে। এই মামলাটাই যখন আলটিমেটলি ট্রাইব্যুনালসে যাবে কিংবা কোর্টের মাধ্যমে যাবে তখন কিন্তু এই পাবলিক ইনকোয়ারিজের যে রিপোর্ট রয়েছে, তাদের যে ফাইন্ডিংস রয়েছে, তাদের যে ডিসিশনটা রয়েছে সেটা কিন্তু কোর্ট একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। সুতরাং পাবলিক ইনকোয়ারিজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যান্ড আই থিঙ্ক উই নিড টু ইমপ্লিমেন্ট ইট ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল, ইন আওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অ্যাজ ওয়েল। বাট এটাও কিন্তু দেখা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনরা কখনোই এটা ইমপ্লিমেন্ট করতে দিবে না বাংলাদেশে। And then number 4, internal complaint and review system of governmental bodies. So governmental bodies প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা অফিসে কিন্তু ইন্টারনাল কমপ্লেইন্ট সিস্টেম একটা থাকতে হয়, তাই না? অভিযোগ বাক্স, এবং অভিযোগ বাক্স থেকে তারপর সেখান থেকে যে চিঠিগুলো আসবে সেগুলোকে রিভিউ করা এবং সেগুলো হিয়ারিংয়ের জন্য একটা নির্দিষ্ট দিন রাখা প্রতি মাসে, সেখানে সাধারণ জনগণ আসবে এবং তাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো তারা বলবে এবং সেটা সমাধান পাবে। তো এই হিয়ারিং সিস্টেমটা এবং এই যে ইন্টারনাল কমপ্লেন্ট সিস্টেম, এই সিস্টেম বাংলাদেশে অ্যাবসলুটলি নন এক্সিস্টেন্ট। কিছু কিছু জায়গায় অভিযোগ বাক্স বলে একটা বাক্স থাকে কিন্তু সেটা আদৌ কতটুকু কাজে দেয় সেই বিষয়ে আমাদের সন্দেহ আছে। সো এই যে অভিযোগ বাক্স এবং অভিযোগটাকে প্রসেস করার যে সিস্টেমটা, এই সিস্টেম উন্নত দেশগুলোতে রয়েছে, তাদের মধ্যে আইন আইন দিয়েই কিন্তু করা থাকে, সেটা আইন দিয়েই বলা থাকে যে আপনাদের এই অভিযোগগুলো শ্রবণ করতে হবে এবং প্রতি মাসে একদিন হলেও আপনাদের থেকে যারা সার্ভিস গ্রহণ করছে তাদের বক্তব্য একটা নির্দিষ্ট দিনে শুনতে হবে এবং সে অনুযায়ী আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো আমরাও যদি এভাবে আইনগুলোকে পরিবর্তন করার মাধ্যমে এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে সেটা আমাদের জন্য উপকার হবে। অ্যান্ড দেন লাস্টলি অম্বার্সম্যান বা হচ্ছে ন্যায়পাল। তো ন্যায়পালের সিস্টেমটা বাংলাদেশে কিন্তু ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি সেটাও ইমপ্লিমেন্টেশন হয়নি। সো ন্যায়পালের যেই ডিসিশন আছে সেটাও অনেক ক্ষেত্রে নন বাইন্ডিং হয়ে থাকে। তো সেই ন্যায়পালের কাজটাই হচ্ছে যে বিভিন্ন রকম যেই গভর্নমেন্টাল সার্ভিস রিলেটেড যে ইস্যুসগুলো রয়েছে সেই ইস্যুসগুলোতে তারা কিন্তু এক্সপার্ট অপিনিয়ন প্রদান করতে পারে যে না এখানে কি করা উচিত, কিভাবে প্রপার সার্ভিসটা দেওয়া উচিত, কিংবা কোনো প্রবলেম অ্যারাইজ করলে তিনি কিন্তু সেখানে গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড দ্য জেনারেল পিপলের মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করবেন, একটা কমিউনিকেটর হিসেবে তিনি কাজ করতে পারেন। সো এই ন্যায়পাল সিস্টেমটা যদি বাংলাদেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমার ধারণা যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেই অ্যাক্সেস টু জাস্টিস সেটা অবশ্যই ইমপ্রুভড হবে। So now let's talk about our last point of discussion, which is the role of the executive body of the government in ensuring access to justice. যে সরকারি কর্মকর্তা এবং সরকারি যে অ্যাডমিনিস্ট্রেশনের অংশ যারা আছেন তাদের রোলটা কি, তাদের দায়িত্বটা কি এবং তারা কি করতে পারেন। So when it comes to the proper application of administrative law, the executive body of the government bears the primary responsibility to ensure its adherence to the rule of law. So
অ্যাডমিনিস্ট্রেটিভ লটাকে প্রপারলি অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এক্সিকিউটিভ বডিরই এটা প্রাথমিক দায়িত্ব যে এনশিওর করা যে তারা যেন আইনটাকে সঠিকভাবে মানছে। কারণ এটা আপনার দায়িত্ব। আপনি যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন আপনাকে অবশ্যই প্রথমে আইনটা সম্পর্কে জানতে হবে যে আইন আপনাকে কি বলছে, আপনার দায়িত্বটা কি, আপনার কাজটা কিভাবে করতে হবে, আপনাকে সেবাটা কিভাবে প্রদান করতে হবে সেটা আপনাকে জানতে হবে এবং জানার পর পরবর্তীতে আপনাকে সেটা মেনে কাজ করতে হবে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্যাট ইউ আর অ্যাডহিয়ারিং টু দ্য রুল অফ ল। And access to justice is an integral part of an ideal public administration and therefore must be prioritized in the process of the formulation and application of administrative law. So access to justice হচ্ছে কি একটা একটা আদর্শ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর দিকে যদি আমরা তাকাই সেখানে অ্যাক্সেস টু জাস্টিস হচ্ছে দ্য ইজিয়েস্ট। যে সিস্টেমটা সবচেয়ে ভালো সেই সিস্টেমটার মধ্যে সাধারণ জনগণ খুব সহজেই বিচার পেতে পারে। সুতরাং সেই আইডিয়াল সিস্টেমটার দিকে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রুলস রেগুলেশনস সব কিছু এমনভাবেই তৈরি করতে হবে যে সেটা যেন আমাদের অ্যাক্সেস টু জাস্টিসটাকে ফোকাস করে থাকে বা সেটাকে প্রায়োরিটি প্রদান করে থাকে। Access to justice in general has not yet been fully implemented in Bangladesh. Institutional, legal, and financial barriers prevent a significant segment of the population from reaching the formal justice system for legal remedy. So, legal remedy পাওয়ার জন্য যে কোনো বিষয়ে সেটা যদি সরকারি কোনো সিদ্ধান্তের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিও হয়ে থাকেন কিংবা কোনো প্রাইভেট পার্সনের দ্বারা আঘাতপ্রাপ্ত কিংবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিও হয়ে থাকেন, বিচারের জন্য আদালতে যাওয়াটাই আমাদের কাছে খুব কঠিন একটা কাজ। এবং আমরা যারা আইনের ছাত্র আছি, আমরা যারা আইন প্র্যাকটিস করছি, আমরা যারা কোর্টে যাচ্ছি, আমরা কিন্তু এই জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবেই জানি যে বিচার পাওয়াটা কত কঠিন একটা কাজ বাংলাদেশের কনটেক্সটে। একটা মামলা করলে সে কতবার কত জায়গায় ঘুরতে হয়, কত রকম ডকুমেন্ট লাগে, তারপরেও কিন্তু ন্যায় বিচার পাওয়া যায় না। তারপরেও দেখা যায় বিভিন্ন কারণে বিভিন্ন ঘুষ দুর্নীতি এটা সেটা জায়গায় জায়গায় আপনাকে টাকা দিতে হচ্ছে। তো এই যে এত দুর্নীতি হচ্ছে, এত খারাপ অবস্থা চারিদিকে, তারপরেও ন্যায় বিচার কিন্তু এনশিওর করা যাচ্ছে না। এটাই হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিসের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। সুতরাং আমাদের এই ফর্মাল জাস্টিস সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যেও কিন্তু চেঞ্জ নিয়ে আসতে হবে। আমাদের সেটা করতে হবে যতটা সম্ভব সহজ সরল করা যায়, যতটা সম্ভব ইজি করা যায়। এবং ইজি করার জন্য অটোমেশনটা হচ্ছে কি বর্তমানে সবচেয়ে এফেক্টিভ মিনস টু মেক অ্যাক্সেস টু জাস্টিস available to the general people of the country. সাধারণ জনগণের জন্য এটাকে অটোমেশনের মাধ্যমে কি করতে পারি, আমরা সহজ করতে পারি। Bangladeshi government officials usually possess a false sense of supremacy over the people and their mentality in general is to rule rather than to serve. So বাংলাদেশের ক্ষেত্রে এবং অন্যান্য অনেক দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে যেগুলো আপনার সভ্যতার দিক থেকে দেখা গিয়েছে যে তারা অন্য অন্য জাতি দ্বারা শাসিত হয়েছে, তো তাদের যে সরকারি কর্মকর্তাগুলো রয়েছে তাদের মধ্যে একটা ফলস একটা সেন্স থাকে যে না আমরা আমরা যে কোনোভাবেই হোক আমরা সাধারণ জনগণ থেকে অনেক উচ্চে অবস্থান করছি এবং আমরা শাসক। তারা যে সেবক, সরকারি কর্মকর্তারা যে দেশের জনগণের সেবক, তাদের সেন্সটা এরকম না। তাদের সেন্সটা হচ্ছে কি যে আমরা শাসক, আমরা শাসন করব। সুতরাং শাসন করার যদি মেন্টালিটি থাকে তাহলে তো সেখানে সেবা দেওয়া কিংবা অ্যাক্সেস টু জাস্টিস যে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তার বিরুদ্ধে বিচার চাইতে যাবে যাবে আরেকজনের কাছে, আমি আবার সেটাকেই ফ্যাসিলিটেট করব, এই কনসেপ্টটা তো ওই সরকারি কর্মকর্তার মাথাতেই ঢুকবে না। বিষয়টা হচ্ছে এরকম যে এই কারণেই আমরা দেখছি যে বাংলাদেশের মতো অন্যান্য যে অনুন্নত দেশগুলো রয়েছে সেই সব দেশেও একই অবস্থা, যে সরকারি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য কোনো ফোরামই অবশিষ্ট নেই। যাও একদম বিন্দু পরিমাণ আছে সেটাও অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক দীর্ঘমেয়াদী এবং সেখান থেকেও আলটিমেটলি কোনো সমাধান পাওয়া যায় না। This has been going on from before the independence of the country, and despite some measures, no strict legal mechanism to ensure accountability has been implemented. So accountability-টা যেন থাকে, সেখানে যেন access to justice থাকে, তার জন্য কিন্তু এখন পর্যন্ত স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা উদযাপন করতে পারি, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটা সলিড বিচার ব্যবস্থা হয়েছে এবং সেখানে একজন দরিদ্র সবচেয়ে ভালনারেবল পার্সন যে সে গিয়েও সঠিক বিচারটা পেতে পারে। টাকা পয়সা না থাকলে এবং আপনার যদি ক্ষমতা না থাকে, আপনার যদি রাজনৈতিক ক্ষমতা না থাকে, আপনার যদি সেরকম প্রভাব প্রতিপত্তি না থাকে, আপনি ন্যায় বিচার পাবেন সেটা বাংলাদেশের কোনো ব্যক্তি বলতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং অ্যাক্সেস টু জাস্টিস বাংলাদেশে অনুপস্থিত এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর ক্ষেত্রেও সমানভাবেই কার্যকরী। সো রেসপন্সিবিলিটিস অফ দ্য এক্সিকিউটিভ বডি, আমরা যদি এক্সিকিউটিভ বডির রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে চাই,
First responsibility is to provide training to government staffs to develop a cordial service oriented mentality. তাদেরকে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, অবশ্যই চেঞ্জ করতে হবে তাদের ট্রেনিং এর মাধ্যমে, যে আপনি জনগণের শাসক নন, আপনি জনগণের সেবক, আপনাকে সেবা করতে হবে, আপনাকে সেবার মেন্টালিটি নিয়ে আসতে হবে। জনগণ আপনার উপরে, আপনি জনগণের উপরে না। And then they need to enact delegated legislation with strict provisions on the punishment for violation of a government staff's duty. সরকারি কর্মকর্তার ডিউটিতে কোনো রকম বরখেলাপ হলে, কতটুকু বরখেলাপ হলে কিরকম শাস্তি, দুর্নীতি করলে কিরকম শাস্তি, এবং সেই শাস্তিগুলোকে এক্সিকিউট করার জন্য ইজি মেথড, যেমন বরখাস্তকরণ। আমরা প্রাইভেট জবগুলোতে দেখি যে কোনো ব্যক্তি যদি কোনো রকম অপরাধ করে কিংবা কোনো দুর্নীতি করে, খুব সহজে কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো কি করতে পারে, সেই ব্যক্তিকে বের করে দিতে পারে, ছাঁটাই করতে পারে, এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং খুব সহজে কিন্তু নিয়ে আসা যায়। একজন সরকারি কর্মকর্তার কিন্তু সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনলেও মামলা করতে গেলে এখান থেকে অনুমতি নিতে হয়, ওখান থেকে অনুমতি নিতে হয়, বিভিন্ন রকম আইনের মারপেচ দিয়ে ইচ্ছাকৃতভাবে বিষয়টাকে জটিল করে রাখা হয়েছে, যেন সাধারণ জনগণ নিরুৎসাহিত হয় সেই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনা হয় না। এই আইনগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, সেগুলো হচ্ছে কি কালো আইন। এই কালো আইনগুলোকে আমাদের অবশ্যই পরিবর্তনের মাধ্যমে বিষয়টাকে সহজ করতে হবে, যেন সরকারি কর্মকর্তারা জানতে পারে যে না, আমি যদি অপরাধ করি, আজকে রাতে বাসায় যাওয়ার আগেই আমার বিরুদ্ধে বিচার শুরু হয়ে যেতে পারে। এই ভয়টা যদি থাকে, তাহলে তারা অবশ্যই সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করবে, তারা কোনো দুর্নীতি করবে না। Address the complaints and recommendations made by the people and implement them without delay if necessary. যদি প্রয়োজন হয়, খুব কম সময়ের মধ্যে, যতটুকু কম সময়ের মধ্যে সম্ভব, সাধারণ জনগণ যাদেরকে আমরা সার্ভিসটা প্রদান করছি সরকারি কর্মকর্তা হিসেবে, তাদের বক্তব্য, তাদের যে রিকমেন্ডেশন আছে, তাদের যেই যুক্তিগুলো রয়েছে, এই যুক্তিগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ সরকারি কর্মকর্তাদের দায়িত্বই হচ্ছে জনগণকে সেবা দেওয়া। সেই ক্ষেত্রে সেবা গ্রহণকারীদের যে মতামতটা আছে, সেটা তো সবচেয়ে মূল্যবান একটা বিষয়। এই মূল্যবান বিষয়টাকেই কিন্তু বছরের পর বছর ধরে কি করা হচ্ছে, কোনো রকম গ্রাহ্য করা হচ্ছে না। সুতরাং এই বিষয়টাকে চেঞ্জ করতে হবে। যারা সেবা গ্রহণ করছে তাদের বক্তব্যটাকে গুরুত্ব সহকারে বিবেচনার মাধ্যমে সেই রিকমেন্ডেশনগুলোকে গ্রহণ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। And then eliminate bureaucratic red tapeism and make the process of taking service easily understandable. তো আমরা আরেকটা জিনিস কিন্তু দেখি, সরকারি কোনো একটা হাসপাতালে যদি আপনি যান, সেখানে ডক্টরের ফিস কত, কয়টার সময় ডক্টর বসবেন, কয়টার সময় সার্ভিস দেবেন, সেখানে নিয়মগুলো কি কি, কোথা থেকে টিকিট গ্রহণ করতে হবে, এগুলো সম্পর্কে আসলে সাধারণ মানুষজন খুব একটা জানে না, এবং না জানাটাই স্বাভাবিক। সবকিছু সম্পর্কে যে আমরা জানবো, বিষয়টা তো এমন না, আমরা যাওয়ার পরই জানবো। সেখানে হেল্প ডেস্ক থাকতে হবে, সেখানে সাহায্য করার মতো, যে ব্যক্তি পড়াশোনা পারে না, যে ব্যক্তি কোনো কিছু লিখতে পারে না, পড়তে পারে না, তাকে সাহায্য করার মতো ব্যক্তিবর্গ থাকতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে যেন তারা সেভাবে সাহায্য করতে পারে। তো এই প্রবলেমটা আছে দেখেই কিন্তু দেখা যায় অনেক ধরনের দালালি এবং অনেক ধরনের এরকম দুর্নীতিগুলো এই সরকারি অফিসগুলোর আশেপাশে সবসময় ঘুরঘুর করে। তো এই রেড টেপিজমটা যেটা হচ্ছে দীর্ঘসূত্রিতা, যে একটা অ্যাপ্লিকেশন করলাম, সেটা আবার 14টা টেবিল ঘুরে এসে তারপরে দেখা যাচ্ছে সেটা অ্যাপ্রুভ হচ্ছে। কেন? এতগুলো টেবিল ঘুরে আসার তো কোনো প্রয়োজন নেই। একটা জায়গায় যাবে, একটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সবকিছু ওকে হয়ে যাবে। আমরা এই কম্পিউটারের যুগে এসেও কিন্তু দেখছি কি, সেই রকম পুরাতন ফাইল, পুরাতন যেই খাতা কলমের বিষয়গুলো আছে, সেগুলো দিয়েই এখন পর্যন্ত সরকারি অফিসগুলো কাজ করছে। তো এই বিষয়গুলোকে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে, এবং তখনই দেখা যাবে আস্তে আস্তে আমাদের যে অ্যাক্সেস টু জাস্টিসটা, এটা আমরা নিশ্চিত করতে পারবো। সো এটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল এই টপিকের উপর আলোচনা। I hope you have understood the lecture contents, and if you face any trouble in understanding the lecture content, যদি লেকচারটা বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, you can ask the question in the comment section and I will answer accordingly. So thank you all for participating in today's class, and I hope to see you all in the next class. Thank you.